হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর গণিতের দশম স্কুল মানে প্রশ্নবিচিত্রার গণিতের দশম স্কুল থেকে করব। দেখো, তোমাদের 9 নম্বর সেট পর্যন্ত সবগুলো অঙ্ক করে দিয়েছি। এবারে 10 থেকে শেষ পর্যন্ত যেগুলো গুরুত্বপূর্ণ এবং তোমাদের আটকে যেতে পারে শুধু সেইগুলোই করে দিচ্ছি। হলো, যেগুলো অন্যান্য সেটে আছে সেই রকম টাইপগুলো করছি না। তাহলে চলো একদম প্রথমে দেখো 10 নম্বর সেটে। দেখো এই যে 3/4 সামান্য ভগ্নাংশের আকারে লিখলে কি হবে। তার আগে দেখো এটাও দেখে নেবে যে এই যে খর দাগে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কি বলে বলো দেখি, ক্ষেত্রফল বা কালি বলে। এটা কিন্তু প্রচুর আছে, পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো এই যে 3/1 সামান্য ভগ্নাংশের আকারে লিখতে বলছে। দেখো আমি তাহলে এই গয়ের দাগেরটা করছি। 2 গ বলছে 3 পূর্ণ এভাবে লিখতে হয়। দেখো 3/4 যেটা বলবে সেটা নিচে 4/1 বোঝা গেল। 3/4 এরকম লিখতে হয়। ব্যাপারটা একদম মাথায় ঢুকিয়ে নেবে। একে সামান্য ভগ্নাংশ মানে কি পূর্ণ ভাগে নাও, 4×3 = 12, একে 13/4, এটাই উত্তর হলো। এটা দেখো সামান্য ভগ্নাংশ হয়েছে। তারপরে দেখো উঁয়োর দাগেরটা তোমাদের আটকে যেতে পারে। উঁয়োর দাগেরটা দেখো এই যে বলছে, দেখো 1/3কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে, মানে লবটাকে 12 করতে বলছে। তাহলে যেহেতু 1 আছে, 1-এর সঙ্গে 12 গুণ করলেই তাহলে 12 হবে। তাহলে 1/3কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে কি হবে, লবটাকে 12 করতে বলছে। তাহলে আমি লবের সঙ্গে 12 গুণ করলেই তো 12 হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবে, লবে যাই করব হরেও তাই করতে হয়। হ্যাঁ, অতএব 1/3কে 12 লব মানে দেখো 1-এর সঙ্গে 12 গুণ করলে কি, তা লবটা 12 হয়ে যাবে। শুধু একেই যে মানে লবেই যে শুধু 12 গুণ করবে তা নয়, লবে যা গুণ করতে হয় হরেও তাই গুণ করতে হয়। তাহলে দেখো 12/36। ওকে ওকে তাহলে প্রশ্নটা বুঝিয়ে দিলাম। ব্যাপারটা বারবার দেখবে যে 1/3কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলছে, মানে লবটা 12 হবে। তাহলে তোমরা সবাই কী ভাববে, তাহলে লবে শুধু 12 বসিয়ে দেবো? না, লবেও যদি 12 গুণ করি হরেও 12 গুণ করতে হবে। সবসময় মাথায় রাখবে এগুলো। হ্যাঁ, লবে যাই গুণ করব হরেও তাই গুণ করব। এখানে বলছে লবকে 12 করতে, যার জন্য 12 গুণ করছি। যদি বলতো লবকে 19 করতে, তাহলে লবেও 19 গুণ করতাম, হরেও 19 গুণ করতাম, করে যেইটা হবে সেটাই উত্তর। ওকে, তারপরে দেখো এই অঙ্কগুলো তোমাদের আগে হয়ে গেছে, ক্লিয়ার। তোমরা দেখবে এই ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কি লিখবো, ক্ষেত্রফল সমান 400, তাই না? তারপরে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিতক বাহু হলো। আচ্ছা এইটা নয় করে দিচ্ছে, 3-এর খ দাগেরটা করে দিচ্ছে। ক্ষেত্রফল কত, 400। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কী গো, ক্ষেত্রফলের সূত্র কিন্তু বাহু স্কোয়ার সমান কি 400। তাহলে বাহু সমান কত হবে, √, হলো, বাহু সমান √400। যাদের বর্গনামতা মুখস্থ আছে বর্গনামতা মুখস্থ করে নেবে। হলো, 400 দেখো 20 × 20 হবে। হলো, তাহলে এই রুট থেকে বেরিয়ে যাওয়ার উপায় কী করে, জোর থাকলে একটা বেরিয়ে যাবে, তাহলে বাহু বেরিয়ে গেল এত মিটার। হলো, যেহেতু বর্গাকার বলেছে, তাহলে অতএব দেখো আমি লিখে দিয়েছি যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। বাহু 20 মানে কি, এই একটা বাহু নাকি, শুধু বাহু বোঝালে একটাই বাহু। হলো, যাই হোক তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এইটা চেয়েছিল। এবার বলছে প্রতি মিটার বেড়ার জন্য, দেখো তোমরা এই যে বলছে, দেখো
প্রতি মিটার না 1 মিটার, প্রতি মিটার বেড়ার জন্য 6 টাকা খরচ হলে ওই বর্গাকার পার্কটির চারপাশে বেড়া দিতে, চারপাশ এরকম বোঝালে কিন্তু পরিসীমা হলো। তাহলে আগে পরিসীমাটা বার করে নাও, হলো। পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্র 4 গুণিতক বাহু, হলো, সমান 4 গুণিতক বাহুর মান কত? 20, সমান কত? 20 4 80 মিটার। তাহলে 1 মিটারে বলছে 6 টাকা খরচা হয়, ব্যাপারটা বোঝো। 1 মিটারে দেখো এই যে বলছে 1 মিটারে 6 টাকা খরচা হচ্ছে। তাহলে ওই চারপাশ মানে পরিসীমা, হলো, চারপাশ মানে পরিসীমা। তাহলে ওই এক মিটারে যদি 6 টাকা খরচা হয়, তাহলে 80 মিটারে কত খরচ হবে? তাহলে তুমি লিখবে 1 মিটারে খরচ হয় কত? 6 টাকা। তাহলে 80 মিটারে টোটালটা তো মানে চারপাশ মানে কি এইটা পরিসীমা মানে চারপাশ, তাহলে চারপাশ কত বেরিয়েছে? এইটা তো 80। আচ্ছা এইটা দেখো ইংলিশ হয়ে গেছে, আমি একটু বাংলা করে দিচ্ছি, হলো। তোমাদের তো বাংলা আছে, ওকে। তাহলে দেখো তাহলে 1 মিটারে খরচ হয় 6 টাকা, তাহলে 80 মিটারে খরচ হবে বেশি, 6 গুণিতক 80, হলো। তাহলে এত টাকা হয়ে গেল। তাহলে ওই বর্গাকার পার্কটি চারপাশে বেড়া দিতে খরচ হবে কত? তাহলে অতএব দেখো আমি অতএব লিখে নিয়েছি যে অতএব ওই বর্গাকার পার্কটি চারপাশে বেড়া দিতে খরচ হবে 480 টাকা, ওকে। দেখো তারপরে ঘয়ের দাগের অঙ্কটা দেখো, বলছে এত মিটার লম্বা একটি দেওয়াল 3 দিনে তৈরি করতে হবে। তাহলে টোটাল দেওয়ালটা কত? 10 পূর্ণ 5/7 মিটার। এটা 3 দিনে করবে। আচ্ছা প্রথম দিনে এইটা করেছে, দ্বিতীয় দিনে এইটা করেছে, বলছে তৃতীয় দিনে কতটুকু করতে হবে। টোটালটা তো এইটা, প্রথম দিন এটা হয়ে গেছে, দ্বিতীয় দিন এইটা হয়ে গেছে, তাহলে টোটালটা থেকে এই দুটো যদি বাদ দিয়ে দিই, তাই না, তাহলে তৃতীয় দিনে যেটা হবে সেটা পাবো। আবার বলছি দেখো পুরো দেওয়ালটা কিন্তু এইটা, প্রথম দিনে এতটুকু হয়েছে, দ্বিতীয় দিনে এতটুকু হয়েছে, তাহলে যেটা বাকি থাকবে সেটা তৃতীয় দিনে করতে হবে। তাহলে পুরোটা থেকে এইগুলো হয়ে গেছে, তাহলে এই দুটো বাদ দিয়ে দেবো। দেখো 10 পূর্ণ 5/7 বিয়োগ 5 পূর্ণ 5/14 প্লাস 3 পূর্ণ 1/14, ওকে। দেখো দেখো আমি এইটাকে রেখে দিচ্ছি। তো এই যোগটা তোমাদের একটু নতুনভাবে শেখাচ্ছি। দেখো এইটাকে কেমন করে হচ্ছে লেখা যায় জানো কি? 5 যুক্ত 5/14 এরকম পূর্ণ থাকলে এখানটা যোগ চিহ্ন দেওয়া যায়, যুক্ত এটা দেখো তাহলে 3 যুক্ত 1/14 হলো। এতে সুবিধা আছে, এই যে পূর্ণ ভাঙিয়ে করতে হতো অনেক টাইম যায় না। দেখো আমি ধরো এটা তো 5 আর 3 এই দুটোকে যোগ করে নিতে পারি, 5 আর 3 8, ওকে। আর এই দুটোকে যোগ করো, দেখো এইটা তো যোগ হয়ে গেছে। আর তোমাদের যদি সমস্যা হয় সাজিয়ে নাও, 5 আর 3 যোগ করে নিয়েছে 8, আর এই দুটো দেখে দেখে লিখেছি, ওকে। এটা দেখো এটা কত? 14 লসাগু নাকি? 14 তো একই তো, 14 আর 14, যদি 14 আর 14 তুমি লসাগু করো 14 যাবে, 14 একে 14, 14 একে 14, তাহলে লসাগু 14 হলো। লসাগুকে হর দিয়ে ভাগ করে 1 হবে, 1 5 5, এই প্লাস চিহ্ন, আবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করো 1 হবে, 1 একে 1, তাহলে দেখো এটা 6/14 হবে। এটা কত হবে? 6/14,
6/14। এবারে তোমরা দশ পূর্ণ 5/7, একে তোমরা একে কাটাকাটি কিন্তু করে নিতেই পারো। 2 3 6, 2 7 14 হলো। তাহলে দেখো 7 লসাগু হবে। তাহলে লসাগুকে হর, এখানে কিছু নেই মানে 1 আছে, কিন্তু লসাগুকে হর দিয়ে ভাগ করো। 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হবে। 7 8 56। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 1 হবে। 1 3 3। আমি এই ধারে করে দিচ্ছি। 10 পূর্ণ 5/7 বিয়োগ 56, 57 59। 59 বাই কত হবে? 7। এটাকেও দেখো যদি আমি এরকম করে লিখে নিতে পারি, এটাকে কি লিখব? 10 যুক্ত 5/7 লিখতে পারি, মাইনাস 59/7 সমান। এই 10টাকে হচ্ছে রেখে দাও, এদেরকে বিয়োগ করো। আচ্ছা দেখো, এবার তোমরা দেখবে এইখানে একটা তোমাদের পক্ষে একটু সমস্যা হবে, কারণ তোমরা নতুন পদ্ধতি শিখছো। এখানে দেখো 10 10 লিখেছি, এই দুটো বিয়োগ করব তো বিয়োগ হবে না, কারণ ওই ছোটোটা, এটা কিন্তু ছোট 5/7, এটা 59/7, এটা কিন্তু বড়। তো ছোট থেকে বড় বিয়োগ করা যায় না, তার জন্য কি হবে তোমাদের এই লাইনটা তোমাদের করতে হবে না। ওকে, যতটা পারো করো। এই অঙ্কটা আমি আরেকটা নতুন পদ্ধতিতে করে দেবো, হলো যেটা তোমাদের সহজ হবে। দেখো 10 7 70 আর 75 পূর্ণ ভেঙে নাও, 75/7, আর এটা বিয়োগ, এটা কত? 59/7। বোঝা গেল? এবার তো লসাগু 7 হবে, আর 75 বিয়োগ 59 যেমন করো তোমরা করবে, 16/7 হলো। 16/7। তো এটাই কিন্তু অ্যান্সার হবে। এটা কি হবে? এটাই অ্যান্সার হবে, মানে তৃতীয় দিনে এত অংশ, এত মিটার তৃতীয় দিনে করতে হবে, হলো। আমি এটা 16/7 মিটার তৃতীয় দিনে করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা এই পদ্ধতিতে করবে না, হলো। তোমাদের যে কখন পূর্ণ ভাঙবে কখন ভাঙবে না, এটা তোমাদের গুলিয়ে যাবে। এটা তুলেছো থাকুক, আমি এইটা আরেকটা পদ্ধতিতে করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তোমরা যেই পদ্ধতিতে শিখেছিলে সেটাই করে দিচ্ছি, হলো। দেখো আগে পূর্ণ ভাঙাবে, 7 10 70, আর 5 যোগ করলে 75, 75/7। এটা 14 5 70, তাই তো? 14 5 70, আর 5 75/14, 14 3 42, 1 43। ওকে, তো তোমরা যেমন শিখেছিলে সেরকমই করো। 75/7, এখানে এই বিয়োগ চিহ্নটা, 14 লসাগু, এটা যোগ করো। এবারে দেখো 14 7 আর 14 লসাগু করো। 7 একে 7, 7 2 14, 14 লসাগু হচ্ছে। 14কে হর দিয়ে ভাগ করো, 2 হবে। 2-এর সঙ্গে 75 গুণ করো, 150। ওকে, 14কে 14 ভাগ করে 1 হবে, 1 118, 118 হলো। এটা বিয়োগ করো, দেখো 36 হবে। এটা 14, 2 একে 2 2, এটা বিয়োগ করো, দেখো এটা 32 হবে। ওকে, এটা 32, 2 কাটছে, এবার 2 একে 2, 2 6 12, 2 7 14। তাহলে দেখো সেই একই উত্তর হচ্ছে 16/7 মিটার
তৃতীয় দিনে, তাই তো? তৃতীয় দিনে করতে হবে। ওকে, তোমরা তোমাদের আগে যেই পদ্ধতি করতে সেই পদ্ধতিটা করবে। তাহলে এরপরে দেখো 11 নম্বর স্কুলে যেটা তোমাদের এই যে বিন্দু কাকে বলে, এটা কিন্তু বারবার আসছে, মুখস্থ করে নেবে। সপ্তম সেটে 1-এর উঁয়োর দাগে আছে, হলো সপ্তম সেটে 1-এর উঁয়োর দাগে আছে, দেখবে বিন্দু কাকে বলে। দেখো স্কুল নম্বর 11 এই বিন্দু কাকে বলে লিখে দিয়েছি। দেখো, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এই দেখো স্কুল 11 এই অঙ্কটাও তোমাদের একটু বলে দিই। এত মিটার লম্বা দড়ির এত মিটার কেটে নেওয়া হলো। কেটে নেওয়া হলো মানে বিয়োগ করে দেবে, হলো। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে দেবে, এটা আর করে দিচ্ছি না আমি। তারপরে দেখো স্কুল 12তে দেখো বলছে প্রদত্ত কোণটির এ ও বি প্রান্তবিন্দু, কোণটির এ ও বির প্রান্তবিন্দু মানে জিজ্ঞেস করছে কোণটির, এই যে এতগুলো উত্তর আছে, কার কোণটার এ ও বির প্রান্তবিন্দু মানে প্রান্তবিন্দু আছে, এইটা বলছে। দেখো এর উত্তর হবে কিন্তু এইটা, কেন এইটা কিন্তু রেখাংশ। রেখাংশের কি এই তীর চিহ্ন মানে কি? তীর চিহ্ন মানেটা বুঝে নাও, এর শেষ নেই, শেষ নেই মানে প্রান্ত নেই। তাহলে এটা সরলরেখা, হলো সরলরেখার দুপাশে তীর চিহ্ন দেওয়া হয়, কেন? এর শেষ নেই মানে প্রান্ত নেই, হলো। এগুলো হচ্ছে রশ্মি, হলো। তো এর তীর চিহ্ন নেই মানে এর প্রান্তবিন্দু আছে, তাহলে এর এইটা হবে উত্তর। ব্যাপারটা বুঝে নেবে। বলছে প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে তাদের এ ও বি, তাদের মধ্যে কোনটার এ ও বি প্রান্তবিন্দু, তোমাকে জিজ্ঞেস করছে তাদের মধ্যে এ ও বির প্রান্তবিন্দু কোনটা, এইটার হচ্ছে প্রান্তবিন্দু আছে, তীর চিহ্ন নেই মানে প্রান্তবিন্দু আছে, হলো। তারপরে দেখো এইটাও তোমাদের আটকে যেতে পারে। একটি সরলরেখা ও একটি বক্ররেখার সর্বাধিক ছেদবিন্দু অসংখ্য হবে, হলো। একটি সরলরেখা আর একটি বক্ররেখার সর্বাধিক ছেদবিন্দু এটা কিন্তু অসংখ্য হবে, কারণ বিভিন্ন জায়গায় তো ছেদ করতে পারে। তারপরে দেখো এটা বলছে এত সংখ্যাটিতে 5 অঙ্কটি স্থানীয় মান। 5 মানে দেখো এই যে 5, তাহলে দশমিকের পরে একটা দুটো মানে এর স্থানীয় মান কত হবে? 5/100। এই অঙ্কগুলো করে দিয়েছি, সেগুলো বারবার দেখবে। এই 5-এর স্থানীয় মান চেয়েছে, 5 অঙ্কটির স্থানীয় মান কত হবে? হ্যাঁ, এইটা 5/100 হবে। কেন? এই যে দশমিকের পরে এই 5টা একটা দুটো ঘর, তাহলে এরকম হলে 5/5-এর স্থানীয় মান চেয়েছে মানে 5/1-এর পিঠে দুটো শূন্য, কেন? একটা দুটো, হলো। যদি বলতো 8-এর স্থানীয় মান, তাহলে 8/একটা দুটো তিনটে মানে 1-এর পিঠে তিনটে শূন্য, হলো 8/1000 হতো। তাহলে 5-5-এর স্থানীয় মান 1/100, হলো। বোঝা গেল? এটা দেখো 64 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বলেছে। বাগানের চারদিকে মিটার প্রতি 25 টাকা দামের, এই চারদিক মানে সেই কি বলেছি পরিসীমা ভাববে। মিটার প্রতি মানে 1 মিটারে 25 টাকা খরচা হয়, হলো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমাদের একটি বর্গাকার বাগান হবে, ওকে। এই কথাটা লিখতে ওরা ভুলে গেছে, একটি বর্গাকার বাগান। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল দিয়েছে মানে 64 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, মানে কি ক্ষেত্রফল দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, হলো। তাহলে এটা আমি করছি, দেখো খাতাতে। দেখো তাহলে কি বললাম, বর্গাকার বাগানের ক্ষেত্রফল দিয়েছে, তাই না? তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে বাহু স্কোয়ার, হলো। বাহু স্কোয়ার সমান তাহলে 64 হচ্ছে লিখব। আচ্ছা, এটা ডাইরেক্ট আরেকটা পদ্ধতিতে করা যায়, তোমরা শিখে নিতে পারো। 64কে আমরা কি লিখতে পারি? 64কে আমরা লিখতে পারি কিন্তু 8 স্কোয়ার, যারা বর্গ নামটা শিখেছো 8-এর বর্গ, হলো। বা আমি একটু নিচে করে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। বাহু স্কোয়ার সমান 64কে 8-এর বর্গ লিখতে পারি, হলো। আচ্ছা, এখানেও একটা পদ্ধতি আছে, তোমরা যদি পারো শিখে নিতে পারো। এই উপরেগুলো যদি মিলে যায়, মানে সমান চিহ্নের নিয়মটা মন দিয়ে শোনো, সমান চিহ্নের দুপাশে
ওপরেগুলো যদি মিলে যায় এগুলোকে উড়ে গেছে ধরে নিতে পারো। তাহলে অতএব তুমি কি লিখতে পারো, বাহু সমান 8 মিটার। না তোমাকে সে বর্গমূল করতে হলো না, বাহু 8 মিটার। অতএব পরিসীমা তাহলে কত হবে গো, কেন 4 ধার যেহেতু বলেছে, পরিসীমা কত 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু, তো বাহুটা কত 8, তাহলে কত 32 মিটার হলো। তাহলে 1 মিটারে 25 টাকা হচ্ছে খরচা হয়, 1 মিটারে 25 টাকা খরচ হয়, 1 মিটারে 25 টাকা খরচ হয়। তাহলে 32 মিটারে, 32 মিটারে তাহলে বেশি হবে, 25 ইন্টু 32 সমান, এটাকে তোমরা গুণ করবে, দেখবে 800 টাকা খরচ হয়। হলো, বারবার ভিডিওটা দেখবে, আশা করি ক্লিয়ার হবে। ওর দাগে দেখো 10 লিটার তেলের ড্রাম থেকে একটি পাত্রে ঢালার পর দেখা গেল এত পড়ে আছে। প্রশ্নটা একটু ভালো করে বুঝবে। দেখো বলছে 10 লিটার মানে একটা তেলের ড্রামে 10 লিটার তেল ধরে, হলো ওই ড্রাম থেকে আর একটা পাত্রে ঢালা হচ্ছে, ঢালার পর দেখা গেল ওই ড্রামটাতে এইটা আর পড়ে আছে, মানে কি এইটা ঢালা যাচ্ছে না। তার মানে কি, তাহলে ওই পাত্রটিতে ধারণ ক্ষমতা মানে পাত্রটিতে কতটা ধরে। টোটাল তো 10 লিটার ঢালা হয়েছিল, এইটা ঢালতে ঢালতে দেখা গেল এইটার ড্রামে পড়ে আছে, তার মানে কি এইটা থেকে এইটা বিয়োগ করব, তাই না? করে নিলে যেইটা হবে সেইটা নিশ্চয়ই পাত্রে ধরেছে। আবার বলছি 10 লিটার একটা তেলের ড্রাম থেকে একটা পাত্রে ঢালা হচ্ছে, হলো ঢালার পর দেখা গেল পাত্রে কতটা ঢালছে কিন্তু কেউ জানে না। ঢালার পর দেখা গেল ড্রামে ওই ড্রামে আর এইটা পড়ে আছে, তাহলে কতটা পাত্রে ধরলো, এইটা থেকে এইটা বিয়োগ করব। দেখো 10 থেকে এইটা বিয়োগ করার পদ্ধতিটা দেখো, দেখো আমরা 10কে লিখতে পারি 10.000, কেন, তারপরেরটা আছে দেখো 0.705। কী বলেছি, দশমিককে যোগ বিয়োগের সময় দশমিককে সোজা দশমিক রেখে সাজাতে হয়, যার জন্য 10.30 আমি লিখলাম, হলো। এবারে দেখো এই যে বিয়োগটা তোমরা করবে, দেখো ওপরে সব তো শূন্য আছে, তাহলে এখান থেকে 1 ধার নিলাম, এখানে 10 হলো, এখান থেকে 1 নিলাম, বোঝা গেল, এখানে তাহলে 10 হলো, এখানে 9 আছে আর, হলো এখানে 10 হলো, এখান থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 9 আছে, এখানে 10 হলো, এখান থেকে 1 নিয়ে নিয়েছি, এখানে 10 হলো, এখানে 9 আছে। তাহলে দেখো এখানে 10 থেকে 5 বদলে 5, এখানে 9 থেকে 0 বদলে 9, 9 থেকে 7 বদলে কত 2, আর এখানে 9 আছে, হলো এখানে তো নিয়ে নিয়েছি। ওকে, তাহলে লেখো অতএব পাত্রটির তেল ধারণ ক্ষমতা, অঙ্কটা কিন্তু বারবার বুঝবে, প্রশ্ন আগে পড়ে মাথায় ঢোকাবে, তারপর যেমন বোঝাচ্ছি বারবার শুনবে। পাত্রটির তেল ধারণ ক্ষমতা 9.295 লিটার। ওকে, তারপরেরটা দেখো, এটাও কিন্তু ভালো অঙ্ক, তোমাদের আটকে যেতে পারে। এই 6 দাগেরটা, এটা তো সমবিন্দু। আচ্ছা চটা বলে দিই, চটা দুটি সমবিন্দু সরলরেখা অঙ্কন করো যাতে প্রত্যেকের দৈর্ঘ্য 4.5 সেমি। আচ্ছা সমবিন্দু মানে কী করে, চয়ের দাগে করছি, দেখো সমবিন্দু মানে একটা বিন্দু নাও, হলো একটা বিন্দুর ওপর দিয়ে ধরো কত বলছে 4.5, তাই তো। আমি স্কেল নেই কিন্তু আমি এমনি হচ্ছে কত দিচ্ছি, আচ্ছা স্কেল পেয়েছি, দেখো 4.5, আচ্ছা 4.5 আমি মানে যে কোনো সোজা তুমি আঁকতে পারো, হলো 4.5 দেখো হাই যে এখানে হচ্ছে, হলো দেখো 4 এই যে 0.5, তাহলে এই হলো সাপোজ, হলো তোমরা এই মাপটা ঠিক নেবে। আবার অন্য আবার দিক ওই বিন্দুটা জাস্ট যেন ঠিক থাকে, হলো
মানে ওই বিন্দু দিয়ে যাচ্ছে, হলো সমবিন্দু, মানে এটা 4.5 কত দূর, এত দূর, তাহলে তোমরা এত দূর, ক্লিয়ার, মানে এই বিন্দু দিয়ে জাস্ট যাবে, হলো এই বিন্দু দিয়ে সমবিন্দু সরল রেখা বলছে যেহেতু, তাহলে তীর চিহ্ন দিয়ে দিয়ে দেবে, হলো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু সমবিন্দু সরল রেখাংশ বলেছে, সরল রেখাংশ হলে কিন্তু তীর চিহ্ন হবে না, সরল রেখাংশ হলে তীর চিহ্ন কিন্তু হবে না, হলো, শুধু এমনি তীর চিহ্ন হবে না, এমনি জাস্ট সরল রেখা, হলো। সরল রেখা বললে উভয় পাশে তীর চিহ্ন হয়, বোঝা গেল। তাহলে সমবিন্দু মানে শুধু বুঝে নাও একটা বিন্দুর ওপর দিয়ে যে কোনো দিক দিয়ে মোটামুটি দুটো রেখা তোমাকে টানতে হবে, হলো, বোঝা গেল। কিন্তু সে মাপটা কিন্তু 4.5 বলেছে, 4.5 মোটামুটি দাগটা টানবে, ওকে। তারপর দেখি 6 দাগে খেলার মাঠে বর্গাকারে সাজানো ছাত্রদের 9টি সারি আছে। ব্যাপারটা বর্গাকারে সাজানো হয়েছে মানে 9 বর্গ ভেবে নাও, হলো, এভাবে করবে, বর্গাকারে সাজানো হচ্ছে মানে 9 বর্গ। এবারে বলছে পরে আরও 19 জন ছাত্র যোগ দিল, পরে দেখো যে বলছে পরে আরও 19 জন ছাত্র যোগ দিলে তখনও তাদেরকে বর্গাকারে সাজানো গেল, যোগ দিয়েছে 19 জন, তাহলে যোগ করে দাও, এটা কত হবে, 9 স্কোয়ার কত, 9 বর্গ কত হয়ে গো 81 প্লাস কত 19 সমান কত হলো 100 হলো। এবারে কি বলেছে দেখো 100 হয়েছে, এবার বলছে প্রতি সারিতে এখন ছাত্র সংখ্যা কত, দেখো যে প্রতি সারিতে মানে একটা সারিতে ছাত্র সংখ্যা কত হবে, দেখো এটা তো 100, এটা তো টোটালটা নাকি, এটা যে যোগমান কি এটা টোটালটা, তাহলে একটা সারিতে মানে বর্গাকারে যেহেতু সাজানো যাবে বলছে, তাহলে 100টা কার বর্গ, 10-এর বর্গ, তাহলে একটা সারিতে 10 জন করে, হলো। প্রতি সারিতে এখন ছাত্র সংখ্যা প্রতি সারিতে ছাত্র সংখ্যা কত, 10 জন, প্রতি সারিতে ছাত্র সংখ্যা 10 জন, অতএব চিহ্নটা দেওয়া হয়নি, ওকে। এই তারপরের দেখো, এই যে 13 নম্বর স্কুলে এই অঙ্কটা দেখো, এইটা কয়েকবার দিয়েছে দেখছি, বলছে বাবা ও ছেলে বয়সের সমষ্টি দিয়েছে, বাবা ও ছেলের বয়সের সমষ্টি দিয়েছে 60 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে, বিষয়টা ভাবো, 15 বছর পরে কি বাবারও তো 15 বছর বয়স বাড়বে, তাহলে ছেলেরও 15 বছর বয়স বাড়বে, তাহলে তাদের বয়সটা তখন তাহলে কত হবে, এখন তাদের বয়সের সমষ্টি কত দিয়েছে 60 বছর, বলছে 15 বছর পর তাদের মানে দুজনের, তাহলে দুজনের তো বয়স বাড়বে নিশ্চয়ই, একজনের বয়স বাড়বে একজনের কমবে তা নিশ্চয়ই নয়, তাহলে দুজনের বাড়বে মানে বাবারও 15 বাড়বে ছেলেরও 15 বাড়বে, তাহলে কত হবে 60-এর সঙ্গে কত যোগ হবে, 30 যোগ হবে, হ্যাঁ, তাহলে 15 গুণিতক 2, কেন দুজনের, তাই না, তাহলে 60 যুক্ত 15 গুণিতক 2, তাহলে দেখো এটা স্কুল কত 13, স্কুল এটা 13, 3-এর দাগের তাহলে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, তাহলে কত 60 ছিল দুজনের, 15 বছর পর মানে কি 15 গুণিতক 2, তাই না, 15 গুণিতক 2 মানে দুজনের 15 করে বাড়বে, তাহলে 60 যুক্ত 30, তাহলে কত হবে 90 বছর, হলো। এই অঙ্কটা কিন্তু বারবার আছে, একটু ভালো করে নেবে। তারপরে
দেখো স্কুল 15-তে বলছে একের বর্গমূল 1 হয় এবং 2-এর বর্গের বর্গমূলের গুণফল। বলছে একের বর্গের বর্গমূল, দেখো 2-এর বলছে একের বর্গ দিয়েছে, বর্গের বর্গমূল এবং 2-এর বর্গের বর্গমূলের গুণফল কত হবে। দেখো এটা কত হবে, 1 হবে, 1 স্কোয়ার মানে কি 1, একের বর্গ 1, এটা কত, আচ্ছা এটাকে এইভাবে না করেই ভালো। আচ্ছা একের বর্গ জোড় আছে, একের বর্গ হচ্ছে মানে কি, একের বর্গ মানে এই লাইনটাকে তোমাকে যদি আমি আরেকটু ভেঙে করি, আচ্ছা এই অঙ্কটাই করছি, একের বর্গ মানে 1 গুণিতক 1, 2-এর বর্গ মানে 2 গুণিতক 2, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে দেখো এই জোড় আছে, একটা 1 বেরিয়ে যাবে, এরও জোড় আছে, একটা 2 বেরিয়ে যাবে, তাহলে গুণফল কত হবে, 2 হবে। বোঝা গেল? আবার বলছি, একদম প্রথমে একের বর্গের বর্গমূল আর কি 2-এর বর্গের বর্গমূলের গুণফল, এইটা বার করতে বলছে। একের বর্গ মানে এই মানেটা মুখস্থ করে নাও, একের বর্গ মানে 1-কে 2 বার গুণ, 1 গুণিতক 1 হলো দুটো 1 গুণিতক আবার 2-এর বর্গ মানে দুটো 2, তাহলে এই যে রুটের ভেতর থেকে বাইরে বেরোনোর উপায় কি, জোড় থাকলে একটা বাইরে বেরোবে, এরও জোড় আছে, একটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে 1 2 2। ক্লিয়ার? তারপরে দেখো এই 16 স্কুলে এইটা যে দিয়েছে, দেখো এটা কিন্তু সহজ, বলছে প্রদত্ত চিত্রে কত অংশে রং আছে। এগুলো কেমন করতে জানো তো, একটা শিখে নাও, রং করা আছে কিন্তু 1 2 3টে, যেটা রং করা আছে সেটাকে উপরে লিখতে হয়, হলো, আর টোটালটা কত করে 1 2 3 4 5 6 7 8টা, টোটালটাকে নিচে লিখতে হয়। তাহলে ওকে, এটা শিখে নিলে। বলছে শুধু রং করাটা কত অংশ, তাহলে যেটা যটা ঘর রং আছে 1 2 3টে ঘর, 3টাকে উপরে লিখতে হয়, আর পুরোটা কত ঘর 1 2 3 4 5 6 7 8, টোটালটা 8টায়, টোটালটা নিচে লিখতে হয়। ক্লিয়ার? এটা শিখে নিলে এই জাতীয় অঙ্কগুলো আছে। তারপরে দেখো বলছে কোনটি সঠিক সম্পর্ক নয়। দেখো সমান চিহ্ন মানে দুপাশে সমান হতে হবে, দেখো সমান সঠিক নয় বলছে মানে ঠিক নয়, এটা 9 3 7 9 3 7, এটা ঠিক, এটা 5 2 7 5 2 7, এটাও ঠিক, এটা দেখো 3কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 3/9, তাই না? একে যদি তুমি করো, একে করলে কত হবে, দেখো স্কুল 17, এটা আছে কত, একের খ, দেখো 3/9 সমান 9/3, একে এটাকে কী লেখা যায়, 3/9 মানে 3/9, 9/3 মানে কি 9/3, একে দেখো 3 1 3 3 3 9, 3 1 3 3 3 9, দেখো এটা 1/3 সমান 3, সমান চিহ্ন মানে কি দুপাশ সমান, তাহলে কি এইটাই সঠিক নয়, তাই তো? তাহলে এইটা কিন্তু এই হস্যই, এটাই কিন্তু সঠিক নয়, বলছে সঠিক নয় কোনটা, তাহলে এটাই সঠিক নয়, হলো। তারপরে দেখো এইটাই গদ দাগে এত ভগ্নাংশ দুটোকে একই হর করতে বলছে, মানে হরগুলোকে একই করতে হয় কখন, হরগুলোকে লসাগু করে ওই লসাগুটাকে ওপর নিচে দিয়ে গুণ করে দেবে, লসাগুটাকে ওপর নিচে গুণ করে দেবে। বলছে এইটা আর এইটা, এই ভগ্নাংশ দুটিকে একই হর মানে হর একই করতে বলছে, হর দেখো 3 আছে, 9 আছে, তাহলে এই হরগুলো লসাগু করো, সেই লসাগুটাকে এরও উপর নিচে গুণ করবে, এরও উপর নিচে গুণ করবে। দেখো 2-এর দাগে গ 2/3 আর হচ্ছে আরেকটা কত 2/9, দেখো 3 আর 9 লসাগু কত, 3 1 3 3 3 9, দেখো লসাগু টোটাল কত হচ্ছে 9, হলো। দেখো এই লসাগুটা
আচ্ছা, এই যে লসাগুটা এইটার সঙ্গে গুণ করবে না, এই লসাগুটা এরকম সমান চিহ্ন দিয়ে এইখানে লিখবে, হলো 9। এর 9-এর সঙ্গে কত গুণ করলে 9 হবে? 1। এখানে যা গুণ করবে এখানে তা গুণ করবে। 3-এর সঙ্গে কত গুণ করলে 9 হবে? 3। তো নিচে 3 মানে উপরে 3। 3 2 6 হলো, 2 1 2 হলো। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলো। দেখো, এরও নিচে 9, এরও নিচে 9। ক্লিয়ার? তারপরে দেখো, এই যে বলছে প্রদত্ত চিত্রটির 3/4 অংশ চিহ্নিত করো। মানে এটা 4 ভাগের 3 ভাগ। এইটাকে কেমন বলতে হয় মুখস্থ করে নাও। 4 ভাগের 3 ভাগ বলতে হয়। বলছে প্রদত্ত চিত্রটির 4 ভাগের 3 অংশ চিহ্নিত করো। 4 ভাগের 3 অংশ মানে তুমি এই 3 অংশটাকে 3টে কী হচ্ছে রং করবে। তাহলে 4 ভাগের 3 অংশ হয়ে গেল। ব্যাপারটা বুঝবে। এইরকম থাকলে এটাকে বলে 4 ভাগের 3 ভাগ। মানে টোটাল তো 4টে ভাগের 3 ভাগকে চিহ্নিত করতে বলছে, মানে রং করে দাও। তারপরে বলছে দেখো, একটি বাড়ির খাবার জল রাখার কুঁজোয় এত লিটার জল আছে, টোটাল আছে এত জল। 4টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো। 4টি 1 লিটার, ব্যাপারটা ভাবো। টোটাল জল আছে 2.783 লিটার, হলো। 4টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো। এখন কত হলো? তাহলে 4টি 1 লিটার মানে কি 4 লিটার। তাহলে এর সঙ্গে 4 লিটার যোগ হবে। ওকে, তাহলে 3-এর গ। 3-এর গ দেখো, অঙ্কটা খুবই সহজ। তাহলে 2.783 আর 4 লিটারকে এরকম লিখবো 4.0000। তাহলে যোগ করো 3 8 7 6। তাহলে 4টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলে এখন জল আছে কত? অতএব এখন এইটা আছে, হলো। এখন 6.783 6.783 লিটার জল আছে। ওকে, এই পর্যন্ত মোটামুটি তোমরা কমপ্লিট করো।